জলবায়ুর প্রভাব মোকাবেলায় টেকসই পদক্ষেপ চান প্রধানমন্ত্রী। জাতিসংঘ সম্মেলনে অংশগ্রহণ, উচ্চ পর্যায়ের বিতর্ক শুরু আজ। 160 ইউপি ও 9 পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থীদেরই জয় জয়কার। সংঘর্ষ সহিংসতায় নিহত 2, নির্বাচন সুষ্ঠু হয়েছে দাবি ইসি। মহামারীর প্রভাব কমতেই সরব হচ্ছে রাজনীতি। মাঠের আন্দোলনের নেতৃত্ব খুঁজছে বিএনপি। নির্বাচন ঘিরে সংগঠন গোছাচ্ছে আওয়ামী লীগ। স্বাস্থ্যের সাবেক ডিজি আজাদ সহ 6 জনের বিরুদ্ধে দুদকের চার্জশিট। গাড়ি চালকের মালিকের 15 বছরের সাজা। ই কমার্সে 1 বছরে 19,000 অভিযোগ। প্রায় 4 মাস পর করোনায় সর্বনিম্ন মৃত্যু। নিয়ন্ত্রণে আসছে না ডেঙ্গু। একদিনে আরো 275 জন হাসপাতালে ভর্তি, 211 জনই ঢাকার বাসিন্দা। এবং বিপিএল ফুটবলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। শেষ ম্যাচে অপরাজিত থেকে মাঠ ছাড়লেন অস্কার ব্রুজনের শিষ্যরা। রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পেইন্ট, বাংলাদেশের আবহাওয়া উপযোগী একমাত্র পেইন্ট। দর্শক সবাইকে আমন্ত্রণ নিউজ 24 সংবাদে। আপনাদের সঙ্গে পুরো সংবাদ জুড়ে আছি আমি তামিমুর রহমান তন্ময়। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম। এছাড়াও থাকছে করোনা কাটিয়ে এমি অ্যাওয়ার্ডসের সশরীরে অংশগ্রহণ, বেশি পুরস্কার জিতে নিল ব্রিটিশ রাজ পরিবারের কাহিনী দ্য ক্রাউন। Olivia Colman, The Crown. Thank you. Thank you. এবারে পুরো খবর। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী প্রজন্মের জন্য টেকসই ভবিষ্যৎ রেখে যাওয়ার লক্ষ্যে সার্বিক বৈশ্বিক উদ্যোগের মাধ্যমে জরুরি অবস্থা মোকাবেলার জন্য পদক্ষেপ গ্রহণে বিশ্ব নেতাদের প্রতি জোরালো আহ্বান জানালেন। নিউ ইয়র্কের স্থানীয় সময় সোমবার সকালে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলা বিষয়ক নেতৃবৃন্দের এক রুদ্ধদ্বার বৈঠকে 6টি সুপারিশও পেশ করেন তিনি। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন এবং জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুতেরেস স্থানীয় সময় সোমবার সকালে নিউ ইয়র্কে যৌথভাবে এই বৈঠকের আয়োজন করেন। শেখ হাসিনা তার প্রস্তাবে বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি 1.5 ডিগ্রি সেলসিয়াস নিচে রাখতে প্যারিস চুক্তির কঠোর প্রয়োগের আহ্বান জানান। তিনি উন্নত দেশগুলোর কাছ থেকে বার্ষিক $100 বিলিয়ন জলবায়ু তহবিল আদায়ের ওপরও জোর দেন। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব তুলে ধরে তিনি বলেন, জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর বৈশ্বিক গ্রিন হাউস গ্যাস নির্গমনের সবচেয়ে কম অবদান রাখে, কিন্তু তারাই সবচেয়ে বেশি ভুক্তভোগী। এর আগে বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উপলক্ষে জাতিসংঘ সদর দপ্তরের উত্তরের লনের বাগানে বৃক্ষরোপণ এবং একটি বেঞ্চ উৎসর্গ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় তিনি বলেন, বঙ্গবন্ধু বিশ্ব শান্তি প্রতিষ্ঠা এবং দরিদ্র মানুষের কথা ভাবতেন। জাতিপিতা সবসময় শান্তির জন্য সংগ্রাম করেছেন দারিদ্র মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য। এবং মানুষ, বিশেষ করে আমাদের বাংলাদেশের মানুষের দুঃখের কথাও যেমন তিনি ভেবেছেন, সারা বিশ্বের যারা ক্ষুধা দারিদ্র্যে জর্জরিত, শোষিত, বঞ্চিত মানুষ, তাদের কথা তিনি বলেছেন। এবং সারা বিশ্বের সাথে তার যে লক্ষ্যটা ছিল যে সকলের সাথে বন্ধুত্ব, কারোর সাথে বরিতা নয়, ফ্রেন্ডশিপ টু অল, ম্যালেজ টু নন। এটাই ছিল ওনার একটা, আমি বলবো জীবনের একটা লক্ষ্য। শান্তির সন্ধানেই তিনি সবসময় ছিলেন। তিনি সবসময় শান্তির জন্যই সংগ্রাম করেছেন। আর শান্তি ছাড়া কখনো কোনো দেশের উন্নতি হয় না। এবার এপি নির্বাচনের খবর। বিচ্ছিন্ন কিছু ঘটনার মধ্যে দিয়ে শেষ হলো 9 পৌরসভা ও 6 জেলার 160 ইউনিয়ন পরিষদের নির্বাচন। এর মধ্যে বেশিরভাগ পৌরসভা ও ইউনিয়ন পরিষদের বেসরকারি ফল ঘোষণা করা হয়েছে। প্রায় সব ইউনিয়ন পরিষদে আওয়ামী লীগ প্রার্থীরা বিজয়ী হয়েছেন। দু একটি জয় পেয়েছেন স্বতন্ত্র ও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীরা। নির্বাচনী সহিংসতায় কক্সবাজারের মহেশখালী ও কুতুবদিয়ায় 2 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও 30 জন। এছাড়াও দেশের বিভিন্ন স্থানে কেন্দ্র দখলের অভিযোগ এনে নির্বাচন বর্জনের ঘোষণা দেন বেশ কয়েকজন চেয়ারম্যান প্রার্থী।
ব্যুরো প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। সারা দেশের 9টি পৌরসভা ও 6টি জেলার 160টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে সোমবার সকাল 8টা থেকে ভোট গ্রহণ শুরু হয়। সকালে বিভিন্ন স্থানে স্বাভাবিক ভোট গ্রহণ চললেও বেলা বাড়ার সাথে সাথে বেশ কিছু স্থানে সহিংসতা ছড়িয়ে পড়ে। কক্সবাজারের মহেশখালী উপজেলার কুতুবজুম ইউনিয়নে ভোট কেন্দ্রে স্বতন্ত্র প্রার্থী আবুল কালাম ও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মোশাররফ হোসেন খোকনের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় আবুল কালাম নামে একজন নিহত হন, আরও 7 জন গুলিবিদ্ধ হন। কুতুবদিয়া বড়খোপ ইউনিয়নের 5 নং ওয়ার্ডের পিলট কাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আব্দুল হালিম নামে একজন নিহত হয়েছে। চট্টগ্রামের সন্দ্বীপের মুছাপুর হাজী আব্দুল বাতেন উচ্চ বিদ্যালয় কেন্দ্রে 2 মেম্বার প্রার্থী সমর্থকদের মধ্যে গোলাগুলির ঘটনায় গুলিবিদ্ধ হন একজন, আহত হয়েছে আরও 7 জন। সকালে সন্তোষপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে 2 চেয়ারম্যান প্রার্থী সমর্থকদের সংঘর্ষে 10 জন আহত হয়েছে। বেলা 2:30টার দিকে ভোট কারচুপির অভিযোগ এনে নির্বাচন বর্জনের ঘোষণা দেন বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী। আমাকে 2 বার অ্যাটাক করা হয়েছে, আমার সিভিজনকে অ্যাটাক করা হয়েছে, আমার সিভিজনকে মারছে, আমারও পাঞ্জাবি রেঞ্জে সব ছিঁড়ে ফেলছে। পরে আমরা নিজেরা দেখছেন যে এটা সুস্থ নির্বাচন হবে না, তাই আমি বর্জন করছি। খুলনার দিঘুলিয়া উপজেলার বারাকপুর ইউনিয়নের 2 চেয়ারম্যান প্রার্থী সমর্থকদের মধ্যে সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ ও গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে। বেলা 11:30টার দিকে বারাকপুর উত্তরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের সামনে এই ঘটনা ঘটে। এদিকে নোয়াখালীর বেশ কয়েকটি ইউনিয়নে কেন্দ্র দখলের অভিযোগে ভোট বর্জনের ঘোষণা দিয়েছে চেয়ারম্যান প্রার্থীরা। ফেনীর সোনাগাজী পৌরসভায় ইভিএম পদ্ধতিতে ভোট হয়। ভোটারদের অভিযোগ ধীরগতির কারণে দীর্ঘ 3 ঘন্টা অপেক্ষা করে ভোট দিতে হয়েছে। আমাদের ভোট দেওয়ার অধিকার কিন্তু আমাদেরকে দিতেছে না। সকাল 7টা থেকে এখানে দাঁড়িয়েছি 10টা পর্যন্ত। এই ধাপে 149টি ইউনিয়নে ব্যালট পেপারে ভোট দেন ভোটাররা। বাকি 11 ইউনিয়ন পরিষদে ভোট হয় ইভিএমে। এছাড়া 9টি পৌরসভার ভোটও হয় ইভিএমে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। প্রার্থী ও অনুসারীদের আবেগের কারণে ইউপি নির্বাচনে সহিংসতা সৃষ্টি হয় বলে মন্তব্য করেছেন ইসি সচিব হুমায়ুন কবির খন্দকার। সোমবার নির্বাচন কমিশনে আয়োজিত সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেন তিনি বলেন, অনিয়মের অভিযোগে 5 কেন্দ্রে ভোট স্থগিত করা হয়েছে, আর নির্বাচনী সহিংসতায় হতাহতের ঘটনায় ব্যবস্থা নেবে নির্বাচন কমিশন। যে ইউনিয়ন পরিষদের যে নির্বাচনটি হয়, এটি কিন্তু একবারে ডোর টু ডোর একটা আপনার নির্বাচনী আমেজ থাকে। আবার দেখা যায় প্রার্থী যারা আছেন তারা এত বেশি ইমোশনাল হয়ে যান, দেখা যায় যে তারা নিজেদের মধ্যেই দ্বন্দ্বে জড়িয়ে পড়েন। তো এইসব করতে গিয়ে অকস্মাৎ তারা নিজেদের মধ্যে এরকম ঘটনা ঘটে যেতে পারে এবং ঘটেছে এটি। এদিকে কুমিল্লা 7 আসনের উপনির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী ডাক্তার প্রাণ গোপাল দত্তকে বিজয়ী ঘোষণা করা হয়েছে। সোমবার কুমিল্লার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা দুলাল তালুকদার একটি বিজ্ঞপ্তির মাধ্যমে এই ঘোষণা দেন। 3 বৈধ প্রার্থীর 2 জন মনোনয়ন প্রত্যাহার করে নেয়। 7 অক্টোবর ভোট গ্রহণের সুযোগ থাকছে না। রোববার মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ছিল, এই জন্য সোমবার একমাত্র প্রার্থী ডাক্তার প্রাণ গোপাল দত্তকে বিজয়ী ঘোষণা করা হয়। বৃহস্পতিবার জাতীয় পার্টির মনোনীত প্রার্থী লুৎফর রেজা খোকন তার মনোনয়নপত্র প্রত্যাহার করে নেয়ার 2 দিন পর শনিবার ন্যাপের প্রার্থী মনিরুল ইসলাম মনোনয়নপত্র প্রত্যাহারের আবেদন করেন। আন্দোলন এবং নির্বাচনের জন্য কার্যকর নেতৃত্ব খুঁজছে বিএনপি। প্রথম দফায় মতবিনিময় সভায় বিষয়টি আলোচনায় আসে, আর সেই লক্ষ্যে আজ থেকে শুরু হওয়া নির্বাহী কমিটির সদস্যদের সভায়ও এটি আলোচিত হতে পারে। নেতারা বলছেন, রাজনীতিতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার অনুপস্থিতি এবং দলের ভারপ্রাপ্ত সভাপতির প্রবাসে থাকা 2018 নির্বাচনে প্রভাব রেখেছিল। বিএনপি নেতাদের সঙ্গে কথা বলে আরো জানাচ্ছেন তৌহিদ শান্ত। মঙ্গল, বুধ এবং বৃহস্পতিবার দ্বিতীয় দফার এই মতবিনিময় সভায় অংশ নেবেন বিএনপির নির্বাহী কমিটির সদস্যরা। 2018 সালের 3 ফেব্রুয়ারি রাজধানীর হোটেল লা মেরিডিয়ানে এই কমিটির সবশেষ বৈঠকটি অনুষ্ঠিত হয়েছিল। ওই মাসে 8 ফেব্রুয়ারি কারাগারে যাওয়ার 5 দিন আগে অনুষ্ঠিত ওই বৈঠকের সভাপতিত্ব করেছিলেন খালেদা জিয়া। এবারের বৈঠকের সভাপতিত্ব করবেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। প্রথম দফার সভায় স্থায়ী কমিটি, ভাইস চেয়ারম্যান, উপদেষ্টা মণ্ডলী এবং সম্পাদক মণ্ডলীর সদস্যরা করণীয় নিয়ে যা বলেছেন, নির্বাহী কমিটির সভায় মাঠ পর্যায়ে ওই ইস্যুগুলো বাস্তবায়নের সম্ভাব্যতা কতটা সেটিই আলোচনা হবে। এই সরকারের অধীনে কোনো নির্বাচন না, নির্বাচনে অংশগ্রহণ তো দূরের কথা, এই সরকারের অধীনে কোনো নির্বাচন, জনগণ ভোট দিতে পারে না, এই প্রক্রিয়ায় কোনো নির্বাচন হতে দেওয়াও হবে না।
একটি সুস্থ নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে এগিয়ে যাওয়া, দেশে গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠা করার লক্ষ্যে এই মিটিংগুলো হচ্ছে মাইলস্টোন। তবে গেল সভায় একটি নতুন বিষয় তুলে ধরেছেন বিএনপির দুজন ভাইস চেয়ারম্যান। আন্দোলন এবং নির্বাচনে অংশ নেয়া এ দুটোর সফলতার পেছনে একজন প্রত্যক্ষ এবং কার্যকর নেতা নির্ণয়ের কথা বলেছেন তারা। দলের মূল নেতা তারেক রহমান, যে সরকার বিরোধী আন্দোলন হবে তারও নেতৃত্বে তারেক রহমানই থাকবেন। তবে যেহেতু তিনি দেশের থেকে অনেক দূরে অবস্থান করেন, তার সীমাবদ্ধতা রয়েছে। সুতরাং অন গ্রাউন্ড এখানে ঢাকা রাজপথে একজন নেতা প্রয়োজন। আগামী নির্বাচনের রেজাল্ট আমরা ইনশাল্লাহ তো জয়যুক্ত হবই, হলে আমাদের প্রধানমন্ত্রীকে ওইটুক সময়ের জন্য, যতক্ষণ পর্যন্ত বেগম জিয়া ফ্রি না হয়, যতক্ষণ পর্যন্ত তারেক রহমান ফ্রি না হয়, তোমরা বলেছে এ নিয়ে আমরা বিশদ আলোচনা করব। অবশ্যই আমাদের তাদের অনুপস্থিতিতে যদি কোনো নেতার প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমরা সেট আপ করে নেব, ঠিক করে নেব। নির্বাহী কমিটির এই বৈঠক শেষে পেশাজীবী এবং জেলা নেতাদের সঙ্গে বৈঠকের পরেই মাঠের আন্দোলনের ঘোষণা আসতে পারে বলে জানান নেতারা। তৌহিদ শান্ত, নিউজ 24, ঢাকা। কমতে শুরু করেছে মহামারী করোনার সংক্রমণ, আর ভার্চুয়াল জগৎ থেকে বেরিয়ে দেশের রাজনীতিও মাঠমুখী হতে শুরু করেছে। দলীয় কর্মকাণ্ড আরো গতিশীল করতে এরই মধ্যে তৎপরতা শুরু করেছে দেশের প্রধান দুই রাজনৈতিক দল আওয়ামী লীগ ও বিএনপি। দলীয় রাজনীতিকে আন্দোলনমুখী করার উপর গুরুত্ব দিচ্ছে বিএনপি, আর আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে নিজ দলকে আরো বেশি সুসংগঠিত করছে আওয়ামী লীগ। শাহালি জয় জানাচ্ছেন বিস্তারিত। বর্তমান নির্বাচন কমিশনের মেয়াদ বাকি আর মাত্র 5 মাস। নতুন নির্বাচন কমিশন গঠন প্রক্রিয়া শুরুর আগেই রাজনীতির মাঠ গরম করতে চায় বিএনপি। একই সঙ্গে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন এবং দলীয় চেয়ারপারসনের মুক্তির দাবি আদায়ে রাজপথকেই বেশি গুরুত্ব দিচ্ছে দলটি। সম্প্রতি অনুষ্ঠিত বিএনপির কেন্দ্রীয় নেতাদের ধারাবাহিক রুদ্ধদ্বার বৈঠকে এমন সিদ্ধান্ত হয়। বিএনপি কি চায়, মানুষ কিন্তু অপেক্ষায় আছে। আন্দোলনও করতে হবে, নির্বাচনও করতে হবে, আবার সংগঠনও করতে হবে। তিনটাই কিন্তু একে অপরের সঙ্গে জড়িত। রাজপথের আন্দোলনের দায়িত্ব পাওয়া নেতারা অনুপস্থিত থাকলে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে 1.5 দশক ক্ষমতার বাইরে থাকা এ দলটি। এবং কর্মীরা, নেতারা যারা দীর্ঘ 1.5 বছর ইনঅ্যাক্টিভ বা নিস্তেজ নীরব ছিল, তাদের মধ্যে একটা চাঙ্গা ভাব। তবে সরকার দল আওয়ামী লীগের ভাবনায় আগামী জাতীয় নির্বাচন, আর এজন্য সাংগঠনিক কর্মকাণ্ডকে আরো গতিশীল করার সিদ্ধান্ত নিয়েছে তারা। তৃণমূল পর্যন্ত দলকে ঢেলে সাজাতে মেয়াদ উত্তীর্ণ সকল সাংগঠনিক ইউনিটের সম্মেলন দ্রুতই শেষ করবে দলটি। আমাদের যে কাউন্সিলের মাধ্যমে যে কমিটি গঠন হয়, বিশেষ করে গুরুত্বপূর্ণ পদগুলিতে, সেই পদে যাতে কোনো বিতর্কিত কোনো ব্যক্তি যাতে পদে না আসতে পারে সে ব্যাপারে সতর্ক থাকার জন্য। দীর্ঘ সময় ক্ষমতায় থাকা দলটির তৃণমূলে কোথাও কোথাও কোন্দল তৈরি হয়েছে স্বীকার করে কেন্দ্রীয় নেতারা বলছেন, নির্বাচনের আগে এইসব বিরোধ মিটিয়ে ফেলা হবে অন্যতম প্রধান কাজ। আমাদের দলের যে সমস্ত ত্যাগী নেতা কর্মী আছে তাদের নবায়ন করতে হবে এবং সমাজের গ্রহণযোগ্য মানুষ, যারা মানুষের কাছে গ্রহণযোগ্য মানুষ হিসেবে পরিচিত, তাদের বাড়িতে গিয়ে তাদের অনুরোধ করে এবং তারা নৌকায় ভোট দেয়, বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাস করে তাদের বাড়িতে গিয়ে আমরা তাদের সদস্য করার জন্য বলে নির্দেশনা দিচ্ছি। আওয়ামী লীগের শীর্ষ নেতারা বলছেন, মাঠ পর্যায়ে সংগঠনকে ঢেলে সাজানোর উদ্যোগ নেওয়া হয় গত সম্মেলনের পরপরই, কিন্তু করোনা বাস্তবতায় এই উদ্যোগ কিছুটা বিলম্বিত হয়। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক ডিজি সহ 6 জনের বিরুদ্ধে চার্জশিটের অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। বন্ধ রিজেন্ট হাসপাতালকে ডেডিকেটেড কোভিড হাসপাতালে রূপান্তর করে করোনার নমুনা পরীক্ষা করে কোটি কোটি টাকা অর্জনের অভিযোগপত্রে অনুমোদন দেওয়ার কথা জানান দুদক সচিব আলী তালুকদার। জানাচ্ছেন বিস্তারিত। কোভিড আক্রান্ত রোগীদের নমুনা সংগ্রহের নামে রিজেন্ট হাসপাতালের বিরুদ্ধে অনিয়ম ও রোগীদের কাছ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নেয় দুর্নীতি দমন কমিশন হাসপাতালটির চেয়ারম্যান শাহেদের বিরুদ্ধে মামলা করে। মামলার তদন্তে শাহেদ সহ জিজ্ঞাসাবাদ করা হয় তৎকালীন সময়ে স্বাস্থ্য অধিদপ্তরের দায়িত্বে থাকা মহাপরিচালক আবুল কালাম আজাদ সহ দপ্তরটির আরো 4 কর্মকর্তাকে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আবুল কালাম লিখিত জানিয়েছিলেন তিনি স্বাস্থ্য কেলেঙ্কারিতে জড়িত নয়। আমি যখন আমার সুনাম নষ্ট করার অপপ্রয়াস লক্ষ্য করেছি তখন আত্মসম্মানকেই বড় করে দেখেছি।
দীর্ঘ তদন্ত শেষে সোমবার দুদক জানায় রিজেন্ট কেলেঙ্কারিতে সাবেক স্বাস্থ্য অধিদপ্তরের ডিজি সহ 6 জনকে অভিযুক্ত করে দেওয়া হয়েছে চার্জশিট। আসামিগণ অসৎ উদ্দেশ্যে অন্যায়ভাবে লাভবান হওয়ার অভিপ্রায় অপরাধজনক বিশ্বাসভঙ্গের মাধ্যমে লাইসেন্স নবায়নবিহীন বন্ধ রিজেন্ট হাসপাতাল উত্তরা এবং রিজেন্ট হাসপাতাল মিরপুরকে কোভিড ডেডিকেটেড হাসপাতালে রূপান্তর। এই ইস্যুতে স্বাস্থ্যমন্ত্রীর সম্পৃক্ততা না থাকা সহ স্বাস্থ্য কেলেঙ্কারির ঘটনায় বাকি মামলার বিষয়ে জানান দুদক সচিব। রিজেন্ট হসপিটাল দুটোকে ডেডিকেটেড হসপিটালে রূপান্তর করায় তিনি তাদের সাথে রিজেন্ট হসপিটাল কর্তৃপক্ষের সাথে এমইউ করেছেন এবং এই এমইউ করার জন্য মন্ত্রণালয়ের কোনো অনুমোদন ছিল না। আলী তালুকদার, নিউজ 24, ঢাকা। অস্ত্র আইনে করা মামলায় স্বাস্থ্য অধিদপ্তরের গাড়ি চালক আব্দুল মালেক ওরফে বাদলের 30 বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। সোমবার ঢাকার অতিরিক্ত তৃতীয় মহানগর দায়রা জজ আদালতের বিচারক রবিউল আলম এই রায় ঘোষণা করেন। রায়ে অস্ত্র আইনে এক ধারায় 15 বছর এবং আরেক ধারায় তাকে 15 বছরের কারাদণ্ডের আদেশ দেন আদালত। তবে 2 ধারার সাজা একসঙ্গে চলবে বলেও বিচারক রায়ে উল্লেখ করেছেন। বিস্তারিত হাবিবুল ইসলাম হাবিবের রিপোর্টে। রায় ঘোষণার আগে কারাগার থেকে আদালতে হাজির করা হয় স্বাস্থ্য অধিদপ্তরের গাড়ি চালক আব্দুল মালেক ওরফে বাদলকে। এর আগে গত 13 সেপ্টেম্বর উভয় পক্ষের যুক্তি উপস্থাপন শেষে রায় ঘোষণার জন্য 20 সেপ্টেম্বর দিন ধার্য করেন আদালত। আলোচিত এই মামলায় 13 জন সাক্ষীর মধ্যে সবার সাক্ষ্য গ্রহণ করেছেন আদালত। আদালত খুব অল্প সময়ে সাজার ঘোষণা দেন। ড্রাইভার মালেকের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ, জালিয়াতি ও অস্ত্র মামলা দেওয়া হয়, কিন্তু গ্রেপ্তারের মাত্র 1 বছরের মাথায় অস্ত্র আইনের মামলার সাজা দিলেন আদালত। তাতে অস্ত্র ও গোলাবারুদ রাখার অপরাধে আইনের 2টি ধারায় 15 বছর করে মোট 30 বছরের কারাদণ্ড দিয়েছেন তাকে। তবে সাজা একসাথে কার্যকর হওয়ায় তাকে 15 বছর কারাগারে থাকতে হবে। 2টি ধারায় 15 বছর করে 30 বছর সাজা সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে এবং এই সাজাগুলি একসাথেই চলবে। এ রায়ে অসন্তোষ প্রকাশ করেন মালেকের পরিবার। তার আইনজীবী জানান, এ রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে যাবেন তারা। এর মোটেও সন্তুষ্ট না এই কারণে, বিকজ একটা অস্ত্র মামলা, এই মামলার টোটাল কাগজপত্রের মধ্যে মূলত অস্ত্রটা কে উদ্ধার করেছে, কয়টার সময় উদ্ধার করেছে, এই তথ্যটাই প্রমাণিত হয়নি। জাজমেন্ট হয়েছে, আদালতের প্রতি আমাদের রেসপেক্ট আছে, যেহেতু উচ্চ আদালতে যাওয়ার সুযোগ রয়েছে আমরা সার্টেনলি উচ্চ আদালতে যাব। একজন তৃতীয় শ্রেণীর কর্মচারী হয়ে ড্রাইভার মালেক ক্ষমতার অপব্যবহার করে কোটি কোটি টাকার সম্পদের মালিক হন। নামে বেনামে রাজধানীর বিভিন্ন জায়গায় তার রয়েছে একাধিক ফ্ল্যাট, প্লট সহ গাড়ি। অস্বাভাবিক অর্থ সম্পদের মালিক হওয়ায় ড্রাইভার মালেকের বিলাসবহুল জীবনযাপনের কথা প্রকাশ হলে 2020 সালের 20 সেপ্টেম্বর তাকে গ্রেপ্তার করে র্যাব। এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন, 5 রাউন্ড গুলি, 1.5 লাখ টাকার বাংলাদেশি জাল নোট, একটি ল্যাপটপ ও মোবাইল ফোন জব্দ করা হয়। এ ঘটনায় র্যাবের পরিদর্শক আলমগীর হোসেন বাদী হয়ে মামলা দায়ের করেন। হাবিবুল ইসলাম হাবিব, নিউজ 24, ঢাকা। এবারে করোনা আপডেট। মামা, মাঝখানের সিট রাখলে ফাঁকা, সবার হইব ভালো থাকা। আমার সিটে বসছি আমি, আর আপনি করেন বাড়াবাড়ি। উস্তাদ, থামান গাড়ি, থামাইতে হইব মহামারী। নিয়ম মেনে সবাই একসাথে করোনা ঠেকায়। দেশে করোনা সংক্রমণে সবশেষ 24 ঘন্টায় আরও 26 জনের মৃত্যু হয়েছে। একদিনে করোনার মৃত্যুর এই সংখ্যা প্রায় 4 মাসের মধ্যেই সবচেয়ে কম। একদিনে নতুন শনাক্ত হয়েছে 1555 জন। সোমবার স্বাস্থ্য অধিদপ্তর এই তথ্য জানিয়েছে। দেশে এখনো পর্যন্ত করোনা সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা 15,44,238 জন। আর করোনা আক্রান্ত হওয়ার পর এখনো পর্যন্ত সুস্থ হয়েছেন 15,03,106 জন। 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 1,565 জন। এই সময় 27,431টি নমুনা পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার দাঁড়িয়েছে 5.67%। দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে 24 ঘন্টায় আরও 275 জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছরে দেশে 15,976 জন ডেঙ্গু শনাক্ত হয়েছে আর মারা গেছেন 59 জন। সোমবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে এসব তথ্য জানানো হয়েছে। আগামী 1 মাসের মধ্যে ডেঙ্গুর প্রকোপ কমার আশাবাদ জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম। আরও জানাচ্ছেন মারুফা রহমান।
বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে 1072 জন রোগী ভর্তি আছেন। তাদের মধ্যে ঢাকার 41টি সরকারি ও বেসরকারি হাসপাতালে 857 জন ও দেশের অন্যান্য বিভাগগুলোতে 215 জন রোগী ভর্তি আছেন। আগামী 1 মাসের মধ্যে ডেঙ্গুর প্রকোপ কমে আসার আশ্বাস দিয়ে স্থানীয় সরকার মন্ত্রী বলেছেন, দীর্ঘ সময় ছুটিতে মানুষ গ্রামের বাড়িতে থাকায় বাসাবাড়ি ও নির্মাণাধীন ভবনে পানি জমে এডিস মশার জন্ম হয়েছে। লকডাউন এবং ঈদের বন্ধ একসাথে হওয়াতে কি হয়েছে, মানুষ বাড়িঘর তালা বেঁধে বাড়িতে চলে গেছে। অনেক নির্মাণাধীন বাড়িঘরের শ্রমিকরাও চলে গেছে। এই সমস্ত গাছ জমা পানিতে এডিস মশা জন্ম হয়েছে, যার জন্য এবার কিন্তু গতবার তুলনায় অনেক বেশি। চিকিৎসকরা বলছেন, আক্রান্তের সঠিক তথ্য আরো অনেক হবে, কারণ মানুষ সময় মতো টেস্ট করছে না। মৃত্যু ঝুঁকি থেকে বাঁচতে জ্বর হলেই চিকিৎসকের কাছে যাওয়া এবং এডিস মশা নিধন করার কোনো বিকল্প নেই বলেও জানান এভারকেয়ার হাসপাতালের চিকিৎসক ডাক্তার আরিফ মাহমুদ। ডেঙ্গুর জন্য আমাদের পরামর্শ থাকে রোগীদের কাছে, যদি কোনো জ্বর হয়, তীব্র জ্বর হয়, তারপর মাথা ব্যথা থাকে, র্যাশ থাকে, তাহলে বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিয়ে চিকিৎসা করাতে হবে অথবা পরীক্ষা করাতে হবে। কারণ ডেঙ্গির এই ডে গুলি খুব ইম্পর্টেন্ট। প্রথম দিন 3 দিন হলে কি টেস্ট করবে, 5 দিনে হলে কি টেস্ট করবে, 7 দিনে হলে কি টেস্ট করবে, এটা ডাক্তার ছাড়া কেউ নির্ধারণ করতে পারবে না। এবছর 1 জানুয়ারি থেকে 20 সেপ্টেম্বর পর্যন্ত বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা সর্বমোট 15,976 জন। একই সময়ে তাদের মধ্য থেকে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 14,846 জন রোগী। আর চলতি বছরে এ পর্যন্ত ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে 59 জনের। মারুফা রহমান, নিউজ 24, ঢাকা। এবারে খেলার খবর। বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে নিজেদের শেষ ম্যাচে অপরাজিত থেকে মাঠ ছেড়েছে চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। 24 ম্যাচে 65 পয়েন্ট নিয়ে টানা দ্বিতীয়বারের মতো তাই শিরোপা জয়ের স্বাদ নিল অস্কারের দল। শেষ ম্যাচে ঢাকা আবাহনীর বিপক্ষে 1-1 গোলে ড্র করে অস্কার ব্রুজনের শিষ্যরা। কিংসের হয়ে একমাত্র গোলটি করেন তপু বর্মন। মাহফুজুল ইসলামের রিপোর্টে বিস্তারিত। উল্লাস, আনন্দ আরো একবার। এই ট্রফি জয়ের জন্যই কত সব আয়োজন, ক্লাব কর্তাদের কত সব কষ্ট। টানা দ্বিতীয়বারের মতো বিপিএল ফুটবলের শিরোপা এখন কিংসের ঘরে। আর এ নিয়ে নারী পুরুষ মিলিয়ে পেশাদার লিগের 8টি ট্রফি এখন কিংসের ডেরায়। বসুন্ধরা কিংস চ্যাম্পিয়ন হওয়ার অরুণ গৌরব অর্জন করলো। অভিনন্দন বসুন্ধরা কিংসকে। কোভিডের কারণে গেল মৌসুম বাদ হলেও এর আগের মৌসুমটা ছিল শুধুই কিংসময়। টানা শিরোপা জয়ের আনন্দ কিংসের প্রতিটা সদস্যের চোখে মুখে ছিল বিদ্যমান। ঐতিহাসিক বঙ্গবন্ধু স্টেডিয়ামে আরও এক ইতিহাস লিখল বাংলার নতুন ফুটবল পাওয়াররা। এর আগে ম্যাচের প্রথমার্ধেই হয়েছে 2টি গোল। ম্যাচের 28 মিনিটে আত্মঘাতী গোলে লিড নেয় আবাহনী। তপু বর্মন বক্সের মধ্যে ফিনিশিংটা ঠিকমতো না দিতে পারায় বল জড়ায় নিজেদের জালে। তবে গোল শোধ তার মিনিট 10 মধ্যেই রবসনের ফ্রি কিক থেকে দুর্দান্ত হেডে সমতায় কিংস। গোলদাতা দলের অধিনায়ক সেই তপু বর্মন। দ্বিতীয়ার্ধে আর গোল না হলে সমতা নিয়ে ম্যাচ শেষ করে দুদল। পরে তুলে দেওয়া হয় ট্রফি। মৌসুমের সর্বোচ্চ গোলদাতা বসুন্ধরা কিংসের ব্রাজিলিয়ান রিক্রুট রবসন। তার পা থেকে এসেছে 21 গোল। বাংলার ফুটবলের নতুন অধ্যায়ের সূচনা। বাংলার ফুটবলকে রাঙাতে বিশ্বমঞ্চে তুলে ধরতে নতুন এক ফুটবল পরাশক্তির নাম বসুন্ধরা কিংস। ট্রফি হাতে আবারও উল্লাস। দলের প্রতিটি সদস্যের এমন আনন্দের উপলক্ষ টানা দ্বিতীয়বারের মতো বিপিএল এর ট্রফি জয়। ক্লাব সভাপতি ইমরুল হাসানের নেতৃত্বে পেশাদার লিগে এসে এলাম দেখলাম জয় করলামের বড় উদাহরণের নাম বাংলার ফুটবল পাওয়ার বসুন্ধরা কিংস। এসব কিছুই যেন বার্তা দেয় নতুন শুরুর, যেখান থেকে উদিত হবে বাংলার ফুটবলের নতুন সূর্য। জয় তু বসুন্ধরা কিংস। মাহফুজুল ইসলাম, নিউজ 24, ঢাকা। সাংবাদিকদের ব্যাংক হিসাব তলব করে চিঠি দেওয়ার ঘটনা অপ্রত্যাশিত। বিষয়টি খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। সোমবার সচিবালয়ে মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন সাংবাদিক সংগঠনের সিনিয়র নেতারা। মন্ত্রীর সাথে বৈঠকে সাংবাদিক সংগঠনের সিনিয়র নেতাদের ব্যাংক হিসাব তলব করে সম্প্রতি যে চিঠি দেওয়া হয়েছে তাতে উদ্বেগ জানান সাংবাদিক নেতারা।
বিষয়টি অপ্রত্যাশিত উল্লেখ করে ভবিষ্যতে এমন ঘটনা যাতে আর না ঘটে সেই বিষয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন স্বরাষ্ট্রমন্ত্রী। ভুল বোঝাবুঝির মাধ্যমে চিঠিটা গিয়েছে, যেখানেই যেয়ে থাকুক চিঠিটা আমি ব্যক্তিগতভাবে মনে করি এরকম ভাবে যাওয়া উচিত হয়নি। আপনাদের সুনাম ক্ষুণ্ণ হয়েছে, আপনারা কষ্ট পেয়েছেন, ব্যথা পেয়েছেন, এটা যথাযথ বলেছেন। আমরা সেই জায়গাটা কিছু না করতে পারলেও এই ভবিষ্যতে যেন এরকম না হয় সেটা আমরা লক্ষ্য রাখবো। ফাঁকা বুলি আওড়ে লাভ নেই, সাংবিধানিকভাবেই হবে আগামী জাতীয় সংসদ নির্বাচন। বিএনপিকে উদ্দেশ্য করে কথা বলেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। সোমবার সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামে প্রকাশিত প্রথম স্মরণিকার উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী আরো বলেন, গেল 12.5 বছর ধরেই বিএনপি আন্দোলনের কথা বলে আসলেও জনগণ তাদের ডাকে সাড়া দেয়নি। এছাড়াও খালেদা জিয়া বাইরে থাকায় সরকারের কাছে বিএনপির শুকরিয়া আদায় করা উচিত বলেও মন্তব্য করেন তথ্যমন্ত্রী। সরকার যে কারো ব্যাংক হিসাব চাইতেই পারে, চাওয়াটা অবশ্যই দোষের নয়, কিন্তু এই চাওয়াটা কেন সাংবাদিক নেতৃবৃন্দের ব্যাংক হিসাবের খবর চেয়েছে সেটি কেন পত্রিকায় আসলো? কারণ এটি তো পত্রিকায় আসার কথা ছিল না। আরেকটি প্রশ্ন হচ্ছে, যেটি সাংবাদিক নেতৃবৃন্দ বা সাংবাদিকদের পক্ষ থেকে উপস্থাপন করা হয়েছে, যে সংগঠনের নাম দিয়ে কেন ব্যাংক হিসাব চাওয়া হলো, সেই প্রশ্ন তারা তুলেছেন। তবে আমি মনে করি কেউ স্বচ্ছ থাকলে এখানে কারো উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই। 5 বছর মেয়াদী ঢাকা আশুলিয়া এক্সপ্রেসওয়ে প্রকল্পের 3 বছর পার হলেও এখনো পর্যন্ত শুরুই হয়নি কাজ। চীনা ব্যাংকের সঙ্গে ঋণের সুরাহা না হওয়ায় কাজ আটকে আছে বলে জানিয়েছেন প্রকল্প পরিচালক। তারপরও আশা করছেন সব জটিলতা শেষে আগামী মাসে শুরু হবে এই এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজ। সেক্ষেত্রে পেছাবে প্রকল্পের সময়সীমা। প্লাবন রহমানের রিপোর্টে বিস্তারিত। রাজধানীর যানজট নিরসনে 2017 সালে এয়ারপোর্ট থেকে আশুলিয়া পর্যন্ত 24 কিলোমিটার দীর্ঘ এক্সপ্রেসওয়ে প্রকল্প হাতে নেয় সরকার। লক্ষ্য ছিল 2022 সালে শেষ হবে নির্মাণ কাজ, কিন্তু 5 বছর মেয়াদের 4 বছর হতে চললেও নির্মাণ কাজে শুরু করতে পারেনি কর্তৃপক্ষ। রাজধানীর বিমানবন্দর সংলগ্ন এই কাউলা এলাকায় চলছে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের কাজ, যে প্রকল্পের সঙ্গে সমন্বয় করে 2017 সালে হাতে নেওয়া হয়েছিল আরেক মেগা প্রকল্প ঢাকা আশুলিয়া এক্সপ্রেসওয়ে প্রকল্প, যে প্রকল্পেরও যাত্রা শুরু হবে এই কাউলা এলাকা থেকে। যাওয়ার কথায় রেল লাইন ধরে উড়ালপথে একেবারে আবদুল্লাপুর পর্যন্ত, সেখান থেকে বাদিকে এক্সপ্রেসওয়ে যাওয়ার কথা আশুলিয়া হয়ে একেবারে সাভার ইপিজেড পর্যন্ত। এজন্য এখনো এমন গ্রাফিক্স অ্যানিমেশনে সীমাবদ্ধ এই এক্সপ্রেসওয়ে। মোট 16,901 কোটি টাকার এই মেগা প্রকল্পে 10,950 কোটি টাকা ঋণ দেওয়ার কথা চীনের এক্সিম ব্যাংকের, কিন্তু সেই ঋণ চুক্তি প্রক্রিয়া পুরোপুরি শেষ না হওয়ায় আটকে আছে প্রকল্পের মূল অর্থ। লোনটা না পেলে তো আমরা আমাদের ঠিকাদাররা তো কাজ শুরু করবেন না। ওখানে এখন লোনটা দুই এক সপ্তাহের মধ্যে এটা লোনটা এগ্রিমেন্ট হয়ে যাবে, তারপরে সামনের মাস থেকে আমাদের কাজ শুরু হবে। তবে আশাব্যঞ্জক হারে এগিয়েছে জমি অধিগ্রহণ। প্রকল্প বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় জমির 80% অধিগ্রহণ করা শেষ। এরই মধ্যে 1700 কোটি টাকা জমির মালিকদের বুঝিয়ে দেওয়ার জন্য দেয়া হয়েছে বলে জানান প্রকল্প পরিচালক। ঠিকাদারের সাথে আমাদের কন্ট্রাক্ট 5 বছর 2 মাস, কিন্তু আমরা যে অবস্থানে আছি এখন, তাতে আমরা 4 বছরের মধ্যে এটা শেষ করবো বলে আশা করি। 21, 22, 23, 24, 25 জুনের মধ্যে শেষ করার ইচ্ছা আছে আমাদের। ডেফিনেটলি সময়ের কাজ সময়ে না করলে পরে ইকোনমিতে তার যে একটা রিটার্ন দেওয়ার কথা ছিল, এটা কিন্তু দেরিতে আসা মানে তার যে উপযোগিতাটা ছিল সেটা আমরা পাবো না। আর শুধু তাই না, সময় ক্ষেপণ হলে পরেই খরচটা কিন্তু বেড়ে যায়। সাভার ইপিজেড থেকে আশুলিয়া বাইপাইল আবদুল্লাপুর হয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পর্যন্ত উড়াল পথে সংযুক্ত হবে ঢাকা আশুলিয়া এক্সপ্রেসওয়ে। এখান থেকে শুরু হয়েছে আরেক মেগা প্রকল্প ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে। সেক্ষেত্রে এই দুই প্রকল্প বাস্তবায়িত হলে সাভার থেকে রাজধানীর ভেতর দিয়ে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক পর্যন্ত যানজট পুরোপুরি নিরসন হবে বলেই ধারণা প্রকল্প সংশ্লিষ্টদের। সেক্ষেত্রে অপেক্ষা করতে হবে অন্তত 2025 সাল পর্যন্ত। প্লাবন রহমান, নিউজ 24, ঢাকা। এবারে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্যের সংবাদ।
2020-21 অর্থ বছরে দেশের 19টি ই-কমার্স প্রতিষ্ঠানের বিরুদ্ধে ভোক্তাদের অভিযোগ 13,000-এর বেশি। আর এছাড়াও শেষ 2 মাসে অভিযোগের সংখ্যা বেড়েছে আরও 6,000। প্রতিষ্ঠানগুলোর চমকপ্রদ অফারে প্রলুব্ধ হওয়ার কারণেই এই দশা বলছেন প্রযুক্তি বিশেষজ্ঞরা। তাই এই ধরনের অফারে ক্রেতাদের লোভে না পড়ার পরামর্শ দিচ্ছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। রিশাদ হাসান জানাচ্ছেন বিস্তারিত। রাজধানীর কারওয়ান বাজার এলাকার ভোক্তাধিকার সংরক্ষণ অধিদপ্তর, এখানে ই কমার্স প্রতিষ্ঠানের নামে অভিযোগ দিতে এসেছেন 2 ব্যক্তি। অধিদপ্তরের তথ্যমতে চলতি বছরের জুন মাস পর্যন্ত দেশের মোট 19টি ই কমার্স প্রতিষ্ঠানের বিরুদ্ধে ভোক্তাদের অভিযোগ 13,317টি। এর চেয়ে ভয়াবহ তথ্য হলো সবশেষ 2 মাসে অভিযোগ বেড়ে দাঁড়িয়েছে 19,304টিতে। সবচেয়ে বেশি অভিযোগ ইভ্যালির বিরুদ্ধে 7,138টি। ই অরেঞ্জের নামে শুরুতে মাত্র 10টি অভিযোগ থাকলেও মাত্র 7 দিনে তা বেড়ে দাঁড়িয়েছে 2,643টিতে। প্রযুক্তি বিশেষজ্ঞরা বলছেন, অফারের নামে গ্রাহকদের সাথে প্রতারণা দেশের ই কমার্স ব্যবসায় নেতিবাচক প্রভাব ফেলছে। 9,000 টাকা প্রতারণায় আপনার যে শাস্তি, 400 কোটি টাকার প্রতারণায় একই শাস্তি। সুতরাং এটার সুযোগ কিন্তু যিনি সুযোগ নিতে চান তিনি আইন এবং আমাদের সিস্টেমকে ব্যবহার করে জনগণকে প্রতারিত করে উনি এটাই বারে বারে করতে থাকবে। আকর্ষণীয় অফারে প্রলুব্ধ না হয়ে প্রতিষ্ঠান বুঝে পণ্য ক্রয়ের পরামর্শ দিচ্ছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক। হঠাৎ করে প্রলুব্ধ না হয়ে ওই প্রতিষ্ঠানটির অ্যাসেট, লাইবিলিটি এবং তারা যে টার্মস অ্যান্ড কন্ডিশনসগুলো দিয়েছে আপনারা সেটা ভালোভাবে জেনে শুনে বুঝে আপনার পণ্যটির জন্য ক্রয়াদেশ দিন তাকে। কিন্তু কোনো কিছু না বুঝেই যখন আমরা এই কাজটি করি তখন আমার ঠকার সম্ভাবনা থাকে খুব বেশি। তিনি জানান, এই মুহূর্তে 2টি ই কমার্স প্রতিষ্ঠানের প্রধান আইনের আওতায় থাকায় ভোক্তাদের অভিযোগ নিষ্পত্তি করতে পারছে না ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। রিশাদ হাসান, নিউজ 24, ঢাকা। এবারে নিউজ 24 প্রবাসী খবর। দেশে বিদেশি বিনিয়োগ বাড়ানোর উদ্দেশ্যে ইনভেস্টর সামিট বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট শিরোনামে সুইজারল্যান্ডে 3 দিনব্যাপী রোড শো শুরু হয়েছে। প্রথম দিন সুইজারল্যান্ডের জুরিখে স্থানীয় সময় সকাল 9:30টায় রোড শো এর কার্যক্রম শুরু হয়। 22 সেপ্টেম্বর রোড শো হবে জেনেভায়। আন্তর্জাতিক অঙ্গনে দেশের শেয়ার বাজারের ব্যাপ্তি এবং বিদেশে বিনিয়োগ বাড়ানোর জন্যই এই উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। তারই অংশ হিসেবে এই রোড শোর আয়োজন। রোড শোতে বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক ডক্টর শিবলি রুবাইয়াত উল ইসলামের নেতৃত্বে অংশ ফ্রান্স বাংলা ইকোনমিক চেম্বারের সভাপতি কাজী এনায়েত উল্লাহ সহ কমিশনের কর্মকর্তারা। বাংলাদেশের বিনিয়োগ বান্ধব পরিবেশ রয়েছে উল্লেখ করে সৌদি বিনিয়োগ মন্ত্রী বাংলাদেশে আরও বেশি বিনিয়োগের করার আশাবাদ ব্যক্ত করেছেন। সৌদি বিনিয়োগ মন্ত্রী খালিদ আল ফালি সৌদি সফররত প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান এর সাথে বৈঠককালে এই আশাবাদ ব্যক্ত করেন। বৈঠকে সালমান এফ রহমান সৌদি বিনিয়োগকারীদের জন্য প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী বিশেষ অর্থনৈতিক অঞ্চল নির্ধারণ করার প্রস্তাব দেন। সৌদি বিনিয়োগ মন্ত্রী বাংলাদেশের এই প্রস্তাবকে স্বাগত জানান। লেবাননে বাংলাদেশিদের বিনামূল্যে মিলছে চিকিৎসা সেবা। রোববার বৈরুতের আল আনসার স্টেডিয়ামে 15তম ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করে বাংলাদেশ দূতাবাস। লেবানন থেকে বাবু সাহার পাঠানো তথ্যচিত্রে নাহিদ জিহানের ডেস্ক রিপোর্ট। লেবাননে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে আয়োজিত মেডিকেল ক্যাম্পে সকাল 9টা থেকে বিকাল 4টা পর্যন্ত প্রায় 4 শতাধিক বাংলাদেশিকে সাধারণ চিকিৎসা সেবা সহ বিনামূল্যে ওষুধ প্রদান করা হয়। যেসব প্রবাসীরা জটিল রোগে অনেকদিন ধরে আক্রান্ত তাদেরকে বিভিন্ন ধরনের পরামর্শ প্রদান করা হয়। রাষ্ট্রদূত মেজর জেনারেল জাহাঙ্গীর আল মুস্তাহিদুর রহমান জানান, লেবাননে চরম ঔষধ সংকটের মাঝে দূতাবাসের উদ্যোগে এই ধরনের বিনামূল্যে চিকিৎসা সেবা আগামীতেও অব্যাহত থাকবে। ওষুধ কিনতে গেলেও অনেক দাম দিয়ে ওষুধ কিনতে হয় এবং ডক্টরও ওইভাবে অ্যাভেলেবল না, এবং ডাক্তারের কাছে গেলে তারা ফ্রিলি তাদের সমস্যাটা বলতে পারে না। এই জন্যই আমরা এই ক্যাম্পেইনটা শুরু করেছি। এই চিকিৎসা সেবাটা আমাদের কন্টিনিউ করবে ইনশাআল্লাহ। আয়োজক বানৌজা এর সিনিয়র মেডিকেল অফিসার সার্জন লেফটেন্যান্ট ASM সাব্বির জানান, বাংলাদেশ নৌবাহিনী প্রবাসীদের সর্বোচ্চ গুরুত্ব দিয়ে চিকিৎসা সেবা প্রদান করছে।
নৌবাহিনী তথা সশস্ত্র বাহিনীর চেষ্টা আছে দেশের জন্য এবং দেশের মানুষের জন্য আমরা যেখানে যাই আমাদের সর্বোচ্চ চেষ্টা করা। চিকিৎসা নিতে আসা বাংলাদেশিরা দূতাবাসের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, ভাষা জটিলতা ও অর্থের অভাবে প্রয়োজনীয় চিকিৎসা নিতে পারছিল না তারা। বাংলাদেশি ডাক্তার থাকায় তারা নিজেদের সমস্যা সহজেই তুলে ধরতে পারছেন। ডাক্তার মিলে না, ঔষধ মিলে না। এখন শুনছি যে সরকারের মাধ্যমে নৌবাহিনীর সাহায্যে আমরা এখানে ঔষধ মিলবো, ডাক্তার মিলবো, এই জন্য আমরা সবাই আসছি। আমরা চিকিৎসা সেবা পাইতেছি। অসংখ্য ধন্যবাদ বাংলাদেশ সরকারের। লেবাননে গত 2 বছর ধরে চলমান অর্থনৈতিক মন্দার কারণে চলছে চিকিৎসা সংকট। অর্থ দিয়েও পর্যাপ্ত চিকিৎসা ও ঔষধ পাচ্ছেন না স্থানীয় নাগরিক সহ বাংলাদেশিরা। নাহিদ সিহান, নিউজ 24। বাংলাদেশ ক্রীড়া সংস্থা ইতালির আয়োজনে এবং বাংলাদেশ দূতাবাস রোমের সার্বিক সহযোগিতায় মুজিব বর্ষ উপলক্ষে বঙ্গবন্ধু গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করা হয়েছে। মোট 10টি দলের অংশগ্রহণে রোমের মাঠে এই টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। জাতীয় ক্রীড়া সংস্থা ইতালির সভাপতি হাজি জসিমউদ্দিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আব্দুর রশিদের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ শামীম আহসান এবং বঙ্গবন্ধু জসিমউদ্দিনের সভাপতিত্বে এবং সাধারণ বিশেষ অতিথি। শেষ করব এমি অ্যাওয়ার্ডসের খবর দিয়ে। মহামারীর কারণে গেলবার ভার্চুয়াল আয়োজন হলেও এবার তারকারা সশরীরে অংশ নেন এমি অ্যাওয়ার্ডসের আসরে। এবারের আসরে সবচেয়ে বেশি পুরস্কার জিতে নিয়েছে ব্রিটিশ রাজ পরিবারের কাহিনী নিয়ে নেটফ্লিক্সের ওয়েব সিরিজ দ্য ক্রাউন। চন্দ্রনী চন্দ্রা ডেস্ক রিপোর্টে বিস্তারিত। ৭৩তম প্রাইম টাইম এমি অ্যাওয়ার্ডস দেখা গেছে সিবিএস ও প্যারামাউন্ট প্লাসে। অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন সেড্রিক দ্য এন্টারটেইনার। অ্যাপল টিভি প্লাসের শো টেড ল্যাসো ১৩টি মনোনয়ন পেয়ে এগিয়ে থাকলেও পুরস্কার পেয়েছে মাত্র 4টি। দ্য ক্রাউন পেয়েছিল 11টি মনোনয়ন, জিতে নিয়েছে 7টি পুরস্কার। আউটস্ট্যান্ডিং কমেডি সিরিজ, পরিচালনা, চিত্রনাট্য সহ অভিনয়ের 4টি বিভাগে টবিয়াস ম্যাসিঞ্জ, অলিভিয়া কোলম্যান, জোশ কর্নর এবং গিলিয়ান অ্যান্ডারসন জিতে নিয়েছেন পুরস্কার। জেসন সুডেকিস টেড ল্যাসো কমেডি সিরিজের অভিনয়ের জন্য সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন। জিন স্মার্ট সেরা অভিনেত্রী পুরস্কার জিতেছেন HBO ম্যাক্স সিরিজ হ্যাক্সের জন্য। এছাড়াও অভিনয়ের বিভিন্ন শাখায় পুরস্কার জিতেছেন জোশ কর্নর, অলিভিয়া কোলম্যান, কেট উইন্সলেট এবং ইউয়ান ম্যাকগ্রেগর। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24। দর্শক, শেষ করবো এখনকার নিউজ 24 সংবাদ, তবে তার আগে শিরোনামগুলো। জলবায়ুর প্রভাব মোকাবেলায় টেকসই পদক্ষেপ চান প্রধানমন্ত্রী। জাতিসংঘ সম্মেলনে 6 দফা প্রস্তাব, উচ্চ পর্যায়ের বিতর্ক শুরু আজ। 160 ইউপি ও 9 পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থীদেরই জয় জয়কার। সংঘর্ষ সহিংসতায় নিহত 2, নির্বাচন সুষ্ঠু হয়েছে দাবি ইসির। মহামারীর প্রভাব কমতেই সরব হচ্ছে রাজনীতি। মাঠের আন্দোলনের নেতৃত্ব খুঁজছে বিএনপি। নির্বাচন ঘিরে সংগঠন গোছাচ্ছে আওয়ামী লীগ। স্বাস্থ্যের সাবেক ডিজি আজাদ সহ 6 জনের বিরুদ্ধে দুদকের চার্জশিট। গাড়ি চালক মালিকের 15 বছরের সাজা। ই কমার্সে 1 বছরে 19,000 অভিযোগ। প্রায় 4 মাস পর করোনার সর্বনিম্ন মৃত্যু। নিয়ন্ত্রণে আসছে না ডেঙ্গু। একদিনে আরো 275 জন হাসপাতালে ভর্তি, 211 জনই ঢাকার বাসিন্দা। এবং বিপিএল ফুটবলে টানা দ্বিতীয়বারের চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। শেষ ম্যাচে অপরাজিত থেকেই মাঠ ছাড়লেন অস্কার ব্রুজনের দল। দর্শক, শেষ করছে এখনকার নিউজ 24 সংবাদ। আরো খবর বিশ্লেষণ জানতে ভিজিট করুন www.news24bd.tv। ধন্যবাদ সবাইকে।